নমস্কার বন্ধুরা। জাইরোস্কোপ সম্পর্কে আমরা কম বেশি অনেকেই শুনেছি এবং বিশ্বের ইতিহাসে এই জাইরোস্কোপের অবদান অপরিসীম। আজকে মূলত সেই জাইরোস্কোপ নিয়েই আমরা কিছু জিনিস জানতে চাই। তো লাট্টু থেকে কোয়ান্টাম সেন্সর, জাইরোস্কোপ প্রযুক্তির বিবর্তন, বিশৃঙ্খল বিশ্বে স্থিরতা আয়ত্ত করা। ছোটবেলায় আমরা অনেকেই লাট্টুর ঘুরিয়েছি। একটা ছোট্ট পিনের উপর সেই লাট্টুটা কিভাবে দাঁড়িয়ে থাকতো, আর লাট্টু ঘোরা যখন বন্ধ হতো সেটা কেন একদিকে কাত হয়ে পড়ে যেত, সেটা নিয়ে প্রশ্ন হয়তো আমাদের অনেকেরই রয়েছে, কিন্তু কোনোদিন সেই প্রশ্নের উত্তর কেউ বা চেয়েছি, কেউ বা চায়নি, অথবা কেউ বা ভেবে দেখিনি। উত্তরটা খুবই সহজ। এই যে লাট্টুর গতি, এটা আর কিছুই না, এটা হচ্ছে এক ধরনের জাইরোস্কোপিক মোশন, এবং এই জিনিসটাকে বলা হয় হচ্ছে জাইরোস্কোপ। লাট্টু হচ্ছে সব থেকে সহজতর সরলতম একটা জাইরোস্কোপের উদাহরণ। এখন এই জাইরোস্কোপের সঙ্গে ঘূর্ণন গতির বা রোটেশনের একটা খুবই আহ, অন্তরঙ্গ একটা সম্পর্ক রয়েছে। আর মানব সভ্যতার ইতিহাসে ঘূর্ণন বা রোটেশন সর্বদা একটা বিষয়। সাধারণ লাট্টু থেকে শুরু করে আজকের অত্যাধুনিক নেভিগেশন সিস্টেম, সবকিছুর মূলে রয়েছে এই একই পদার্থবিজ্ঞান, একই ফিজিক্স। এখানে আমরা দেখব কিভাবে জাইরোস্কোপ আমাদের সমুদ্রপথে স্থির রাখে, স্মার্টফোনের কে দিক নির্দেশ করে এবং কোয়ান্টাম ফিজিক্সের মাধ্যমে ভবিষ্যতের পথ দেখায়। তো সবার প্রথমেই জাইরোস্কোপ কি? মূলত জাইরোস্কোপ হলো এমন একটি রিজিড বডি বা চাকা যা একটি অক্ষের চারিদিকে দ্রুত ঘুরতে থাকে। এটি মহাকাশে একটি অদৃশ্য নোঙর বা অ্যাঙ্কার হিসেবে কাজ করে। এর মূল নীতি কি? হোয়াট ইজ ইটস কোর প্রিন্সিপাল? মেনলি রিজিডিটি ইন স্পেস। যখন এটি দ্রুত ঘোরে তখন এর স্পিন অক্ষ বা স্পিন অ্যাক্সিস মহাকাশে স্থির থাকে এবং সহজে দিক পরিবর্তন করতে চায় না। জাস্ট লাইক নিউটন ফার্স্ট ল। সেখানে কি বলেছিল? সেখানে বলেছিল এভরিথিং ওয়ান্টস টু স্টে অন ইটস ওন স্টেট। সেটাকে আমরা কিভাবে ডিফাইন করেছিলাম? ইনার্সিয়া দিয়ে ডিফাইন করেছিলাম, জাড্ডো। নাও the core principle of gyroscope state that the spin axis remain fixed in space and it don't wants to change its direction. এছাড়া কি আছে? এছাড়া আছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। ঘূর্ণন গতি ও ভরের সমন্বয়ে তৈরি একটি শক্তি যা জাইরোস্কোপকে খাড়া রাখে। ওটা যে ঘুরছে, স্থির অবস্থায় রয়েছে, তার মূল কারণই ছিল হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভর বেগ এছাড়া জাইরোস্কোপের অস্তিত্ব থাকতে পারে না। তো এই যে জাইরোস্কোপটা দাঁড়িয়ে রয়েছে, তো এটা দাঁড়িয়ে কেন রয়েছে? সেটা মূলত হয় হচ্ছে প্রিসেশনাল টর্কের জন্য। এখন এই প্রিসেশন জিনিসটা কি? যখন ঘূর্ণায়মান বস্তুর উপর কোনো টর্ক প্রয়োগ করা হয় তখন এটি হেলে না পড়ে বরং লম্বভাবে ঘুরতে শুরু করে। এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে প্রিসেশন। ওকে। আর যেই প্লেনে এই ঘূর্ণনটা হয় সেই প্লেনটাকে বলা হয় হচ্ছে প্রিসেশনাল প্লেন। আর এই যে ঘূর্ণনটা যে কারণে হয়
পড়ে যায় না গ্র্যাভিটির জন্য বা মাধ্যাকর্ষণের জন্য, যে কারণে পড়ে যায় না সেটা হচ্ছে মূলত টর্কের জন্য হয়, এবং এই টর্কটাকে বলা হয় হচ্ছে প্রিসেশনাল টর্ক। এখন প্রিসেশন রহস্যটা কি, এটাকে একটু আমরা একটা বর্গাকার চাকার মডেল দিয়ে বোঝার চেষ্টা করতে পারি। জাইরোস্কোপ কেন মাধ্যাকর্ষণের টানে পড়ে যায় না, এই প্রশ্ন আমাদের সকলেরই। এর উত্তর জটিল গণিতের বদলে একটি স্কোয়ার হুইল মডেল দিয়ে সহজে বোঝা যায়। কল্পনা করো একটি বর্গাকার পাইপের ভিতর দিয়ে তরল বা ফ্লুইড প্রবাহিত হচ্ছে, যেরকম এখানে দেখানো হয়েছে। এটা ক্লকওয়াইজ ডাইরেকশনে মুভ করছে, ধারের লিকুইডটা ধারেরগুলো ক্লকওয়াইজে করছে, আর মাঝখানেরটা আমাদের এখানে অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, দিস মোশন ইজ হ্যাপেনিং হিয়ার। এখন ফ্লো অ্যান্ড ফোর্সেস, যখন ফ্লুইড পাইপের কোনায় পৌঁছায় তখন দিক পরিবর্তনের জন্য পাইপের দেয়ালে বল প্রয়োগ করে। এই বলগুলো একত্রিত হয়ে একটি লিফটিং টর্ক তৈরি করে, যা মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে কাজ করে এবং মাধ্যাকর্ষণ শক্তিকে প্রতিহত করে। আর জাইরোস্কোপকে সোজা রাখে। এটি হলো জাইরোস্কোপিক প্রিসিশনের মূল রহস্য। আর এই যে টর্ক, লিফটিং টর্ক যেটা হচ্ছে, সেটাকে আমরা বলছি প্রিসেশনাল টর্ক। তাহলে জাইরোস্কোপ একটা লাট্টুতে ছিল, লাট্টুর ঘূর্ণন যেটা হচ্ছিল, লাট্টু যে ঘুরছিল, সেটা মূলত জাইরোস্কোপিক এফেক্টের জন্য। তো সেটা থেকেই আরেকটু বড়ভাবে যদি আমরা ভাবি, সেখান থেকেই এক বিপ্লব আসে, যার নাম মেরিন স্টেবিলাইজেশন। সেটা কি? এখনকার বর্তমান যুগে বড় বড় যে জাহাজগুলো উত্তাল সমুদ্রে পাড়ি দেয়, আগেকার দিনের মতো জাহাজের হেলাদোলা বা জাহাজের করে যখন আমরা যাই, আগেকার দিনে সি সিকনেস খুব স্বাভাবিক একটা জিনিস ছিল, কিন্তু বর্তমানে সেটা খুব একটা দেখা যায় না। যেমন এখানে ছবিতে দেখানো হয়েছে, উত্তাল একটা সমুদ্রে একটা জাহাজ যাচ্ছে, জাহাজের ঢেউয়ের সঙ্গে আমাদের সমুদ্রের ঢেউয়ের সঙ্গে জাহাজটাও একদিকে হেলে যাচ্ছে, এদিক ওদিক হেলে যাচ্ছে। আর একটা ছবি দেখানো হয়েছে উইথ অ্যাক্টিভ স্টেবিলাইজেশন, মেরিন স্টেবিলাইজেশন, সেখানে জাহাজটা উত্তাল সমুদ্রে স্থির হয়ে এগিয়ে চলেছে, কোনো রকম তোয়াক্কা না করে। তো ব্যাপারটা কি হচ্ছে, আমাদের সবার প্রথম সমস্যাটাকে বুঝতে হবে, কেন আমাদের জাহাজ দুটোর ক্ষেত্রে দুরকম ঘটনা ঘটছে। তো প্রথমে উত্তাল সমুদ্রে জাহাজের রেলিংয়ে বা দোলন একটি বড় সমস্যা। এটি যাত্রীদের সি সিকনেস, কার্গোতে ক্ষতি এবং দুর্ঘটনার কারণ হতে পারে। তো এই জিনিসটাকে সলভ কি করে? অ্যাক্টিভ জাইরো স্টেবিলাইজেশন। এটা পদার্থবিজ্ঞানের সূত্র ব্যবহার করে সমুদ্রের ঢেউয়ের শক্তির বিরুদ্ধে পাল্টা শক্তি প্রয়োগ করে, এবং আধুনিক মেরিটাইম প্রযুক্তিতে এটি জাহাজের নিরাপত্তা এবং যাত্রীদের আরাম নিশ্চিত করতে অপরিহার্য হয়ে পড়েছে। তো জাহাজের খোলের ভিতরে অ্যাকচুয়ালি থাকে কি, যেটা এই অ্যাক্টিভ স্টেবিলাইজেশনের কাজ করে? মূলত এখানে থাকে হচ্ছে একটা জাইরোস্কোপ জাহাজের ভিতরে, যেটা অন থাকলে জাহাজের অ্যাক্টিভ স্টেবিলাইজেশন অন হয়ে যায়, অফ থাকলে অ্যাক্টিভ স্টেবিলাইজেশন অফ হয়ে যায়। তো এটা কিভাবে কাজ করে? মূলত জাহাজের খোলের ভিতরে একটি ভারী ফ্লাই হুইল থাকে, যা ভ্যাকুয়ামের মধ্যে অত্যন্ত দ্রুত গতিতে ঘোরে। বাতাস না থাকায় এটা কম শক্তিতেও ঘোরে।
যখন ঢেউ জাহাজকে দোলানোর চেষ্টা করে, জাইরোস্কোপটি তার স্বভাবজাত কৌণিক ভরবেগ ব্যবহার করে। জাইরোটি সামনে পেছনে টিল্ট করে এবং একটি শক্তিশালী টর্ক উৎপাদন করে, যা ঢেউয়ের শক্তির বিপরীতে কাজ করে, জাহাজকে সোজা রাখে। ফলে জাহাজ উত্তাল সমুদ্রের মধ্যে দিয়ে কোনো রকম ঢেউকে তোয়াক্কা না করেই ধীর স্থিরভাবে এগিয়ে চলে। এটাই ছিল আমাদের অ্যাক্টিভ স্টেবিলাইজেশনের পেছনের মূল টেকনোলজি। তো প্রযুক্তির সুফল আছে এবং এখানে আমরা কি পাচ্ছি? প্রথমত হচ্ছে অ্যাক্টিভ স্টেবিলাইজেশন যেই অন হয়ে গেল, জাহাজ যখন হেলাদোলা বন্ধ করে দিল, জাহাজের রোলিং কমিয়ে আসার ফলে সি সিকনেস বা বমিভাব দূর হয়ে যায়, যাত্রীরা অনেক স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারেন। নিরাপত্তা ব্যাপারেও দেখা গেল খারাপ আবহাওয়াতেও জাহাজ স্থিতিশীল থাকে, স্টেবল থাকে, যা জাহাজ ডুবে যাওয়া বা কার্গো উল্টে যাওয়ার ঝুঁকি কমিয়ে দেয়। কার্যকারিতা কি? যেহেতু জাহাজ স্টেবল থাকে, জাহাজের কাঠামোর উপর চাপ অনেকটা কমে যায়। উত্তাল সমুদ্রেও জাহাজ দ্রুত গতিতে চলতে পারে, যা সময় এবং জ্বালানির সাশ্রয় করে। এরপর বিশাল থেকে আণুবীক্ষণিক MEMS জাইরোস্কোপ কি সেটা? মূলত প্রযুক্তি এখন শুধু বড় জাহাজে সীমাবদ্ধ নেই, এটি আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। একে বলে মাইক্রো ইলেকট্রো মেকানিক্যাল সিস্টেম, MEMS, মাইক্রো ইলেকট্রো মেকানিক্যাল সিস্টেম। এটা মূলত আধুনিক স্মার্টফোনগুলোতে ব্যবহার করা হয়। এটা অত্যন্ত ক্ষুদ্র জাইরো সেন্সর থাকে। এই যে আধুনিক যে স্মার্টফোনগুলো আছে তাতে অত্যন্ত ক্ষুদ্র জাইরো সেন্সর থাকে, যা খালি চোখে দেখা প্রায় অসম্ভব। জাহাজের জাইরোস্কোপ যেখানে চাকা ঘুরিয়ে কাজ করে, ফোনের সেন্সর কাজ করে ভিন্ন পদ্ধতিতে, অন্য একটা পদ্ধতিতে। সেখানে কি? সেখানে তারা ব্যবহার করে হচ্ছে কম্পন বা ভাইব্রেশনকে। অ্যাকচুয়ালি আমরা ফিজিক্স নিয়ে একটু যারা পড়েছি তারা সকলেই জানি রোটেশনাল মোশন আর ভাইব্রেশন, পিরিয়ডিক মোশন, অল আর কানেক্টেড। তাই রোটেশনাল মোশনকে যেমন আমরা একটা পিরিয়ডিক মোশন হিসেবে দেখাতে পারি, রোটেশনাল মোশনকে, ভাইব্রেশনকে আমরা রোটেশনাল মোশনের মাধ্যমে এক্সপ্লেন করতে পারি, তেমনি রোটেশনাল মোশনকেও আমরা ভাইব্রেশনের মাধ্যমে দেখতে পারি। ভাইব্রেশন কি? টু অ্যান্ড ফ্রো মোশন, to and fro, back and forth motion. And if I see the projection of the along the one of the diameter of the circular motion, মোশনটাও হয় ওই একটা ডায়ামিটারের উপর, টু অ্যান্ড ফ্রো মোশন হয়, ইটস এ ভাইব্রেশন। সো জাইরোস্কোপের ক্ষেত্রে আমরা সেই রোটেশনাল মোশনকে চেঞ্জ করে দিলাম হচ্ছে ভাইব্রেশন দিয়ে, for using micro electrical mechanical system. তো ফোনে কিভাবে বোঝে ওপর কোন দিকে? আমরা যখন ফোনটাকে নামাই বা তুলি, আমাদের যদি স্ক্রিনটা অটো রোটেট করা থাকে, ফোন কি করে বোঝে আমাদের ফোনটা ঘুরছে, ফোনটা সোজা হচ্ছে, ফোনটা গ্র্যাভিটির এগেনস্টে কাজ করছে, ফোনটা উল্টে যাচ্ছে? কিভাবে বোঝে? তার তো কিছু একটা থাকে। তো সেখানে অ্যাকচুয়ালি কাজ করে MEMS, মাইক্রো ইলেকট্রো মেকানিক্যাল সিস্টেম। তো এখানে ফোনের ভিতরে চাকা ঘোরে না, এর পরিবর্তে একটি ক্ষুদ্র কাঠামো উচ্চ ফ্রিকোয়েন্সিতে কাঁপতে থাকে, হাই ফ্রিকোয়েন্সিতে এটা ভাইব্রেট হতে থাকে। তো এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কোরিওলিস ভাইব্রেটরি জাইরোস্কোপ বা কোরিওলিস ভাইব্রেশন। ওকে, এরপরে কি থাকে? কোরিওলিস এফেক্ট। এটা কি? আমি যখন ফোনটাকে ঘোরাই তখন এই ভাইব্রেটরি কাঠামো যেটা থাকে, উপরে একটা ফোর্স অ্যাপ্লাই হয়,
যা এর গতিপথের সামান্য পরিবর্তন করে দেয়। ফলে কি হয়, এই যে আমি প্রথমে এটা ভাইব্রেশন হচ্ছে, এটা হচ্ছে এমএস ভাইব্রেটিং স্ট্রাকচার, এটা সবসময় কাঁপছে। যখনই আমি ফোনটাকে ঘোরাচ্ছি এটা ঘুরছে, এর ফলে কি হচ্ছে, এর মধ্যে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। এই ফোর্সটা অ্যাপ্লাই হওয়ার ফলে এখানে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি হয়। এই সূক্ষ্ম পরিবর্তন বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তরিত হয় এবং প্রসেসর বুঝতে পারে যে ফোনটা কত ডিগ্রি ঘুরেছে। এই যে কত ডিগ্রি ফোর্স, কত পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সেটা ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে আমাদের চিপ বুঝতে পারে, প্রসেসর বুঝতে পারে। প্রসেসর চিপ বুঝে গেল, সঙ্গে সঙ্গে আমাদের কমান্ড দিয়ে দিল, যে যে চেঞ্জগুলো ফোনের মধ্যে আনা দরকার সেই কমান্ডটা দিয়ে দিল। ফর এক্সাম্পল, ফর রোটেশনাল স্পিড, অটো রোটেট স্ক্রিনের ক্ষেত্রে এই জিনিসটা ঘটে। সো এখনকার নেভিগেশনের বাইরে দৈনন্দিন জীবনেও আমরা এর ব্যবহার করে থাকি। যেমন হচ্ছে পোকেমন গো এর মতো গেমে আমরা যখন ফোন ঘোরাই, গেমের দৃশ্যও ঘোরে, তা জাইরোস্কোপের কাজ। ছবি তোলার সময় হাত কাঁপলেও ছবি পরিষ্কার থাকে। ওআইএস ক্যামেরা, বিশেষ করে দামি যে ফোনগুলো থাকে তাতে ওআইএস ক্যামেরা থাকে, সেটা হচ্ছে ইমেজ স্টেবিলাইজেশন, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সিস্টেম। ওকে, তো সেখানে কি হয়, আমাদের হাত কাঁপলেও ছবি জাইরোস সেন্সর হাতের কম্পনকে শনাক্ত করে, কাঁপুনিকে শনাক্ত করে এবং লেন্সের বিপরীত দিকে সরিয়ে ছবি স্থির রাখে। ভার্চুয়াল হেডসেট পরলে আমরা যখন হেডসেট পরে আমরা যখন মাথা ঘোরাই, দৃশ্য সেদিকে ঘোরে। এটাও জাইরোস্কোপের নিখুঁত একটা ট্র্যাকিংয়ের ফল। তো বর্তমান যুগে জাইরোস্কোপ আমাদের এভরিডে লাইফে, সাধারণ জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। তো জাইরোস্কোপের যেমন একটা পজিটিভ এফেক্ট রয়েছে জাইরোস্কোপের, তেমনি একটা খামতিও রয়েছে। খামতিও ঠিক বলা যায় না। যেমন হচ্ছে, শুধুমাত্র ঘূর্ণন মাপা নয়, ঘূর্ণনমান বস্তুকে নিয়ন্ত্রণ করা একটি বিশাল ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ। কেন চ্যালেঞ্জ? সমস্যাটা কি? সমস্যাটা হলো, একটি দ্রুত ঘূর্ণায়মান বস্তু যেমন স্যাটেলাইট বা ড্রোন প্রপেলার, তারা দিক পরিবর্তনে বাধা দেয়। কেন বাধা দেয়? মূলত জাইরোস্কোপিক স্টেবিলিটির জন্য। জাইরোস্কোপিক স্টেবিলিটি কি? সেটা স্পেসেতে স্পিন অ্যাক্সিস যেটা থাকে, স্পিন অ্যাক্সিসটার ডাইরেকশনের বা মুভমেন্টটাকে চেঞ্জ করতে দেয় না। ফলে আমরা যখন ড্রোনের কথা বলছি, ড্রোনের তো একই জায়গায় স্টেবল হয়ে দাঁড়িয়ে থাকবে না, তার একদিক থেকে অন্যদিকে যেতে হবে। বা আমাদের স্যাটেলাইটগুলো আমাদের নিজেদের কন্ট্রোলে যদি না থাকে, মহাকাশে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর সেখানে ইন্ডিয়ার উপর না থেকে সেটাও অন্য কোনো দেশের উপর গিয়ে রইল, তো সেখান থেকে আমাদের নিয়ে আসবো কি করে? তো সেটাও তো জাইরোস্কোপে মোশনের জন্য, তো জাইরোস্কোপ স্টেবিলিটির জন্য সেটাও তো একটা চ্যালেঞ্জের জায়গায় চলে যাচ্ছে। তো জোর করে যদি আমরা একে ঘোরাতে চাই, তবে একটা অপ্রত্যাশিত আচরণ করতে পারে। তো প্রচলিত কন্ট্রোল সিস্টেমগুলো প্রায়ই এই বাধার সাথে লড়াই করতে গিয়ে ব্যর্থ হয় আর প্রচুর শক্তি খরচ হয়। ওকে, তো সমাধান কি? তো মেনলি এটা হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ। তো স্ট্রাকচার প্রিজার্ভিং কন্ট্রোল, পদার্থবিজ্ঞানের সাথে বন্ধুত্ব। তো গবেষকরা এমন একটা কন্ট্রোল সিস্টেম তৈরি করেছেন যা জাইরোস্কোপিক প্রভাবকে বাতিল না করে বরং একে কাজে লাগায়। সেটা কিভাবে? জিওডেসিক পাথ। সাধারণত কন্ট্রোলার ঘুরপথে লক্ষ্য অর্জন করে, কিন্তু এই নতুন পদ্ধতিতে স্ট্রাকচার প্রিজার্ভিং অ্যালগোরিদম ব্যবহার করে সবচেয়ে ছোট জিওডেসিক পথে স্পিন অ্যাক্সিসকে সঠিক দিকে নিয়ে যায়। ফলাফল, এটি অনেক বেশি স্থিতিশীল এবং জ্বালানির সাশ্রয়। ট্রাইকপ্টার পরীক্ষায় এর কার্যকারিতাও দেখা গেছে, আমাদের ড্রোনের ট্রাইকপ্টারের ক্ষেত্রে এটা দেখা গেছে। ওকে, সো যান্ত্রিক সীমাবদ্ধতা এবং নতুনের খোঁজ। যান্ত্রিক এবং এমইএমএস জাইরোস্কোপের কিছু সীমাবদ্ধতা আছে, যেমন হচ্ছে ঘর্ষণ এবং ড্রিফট। ড্রিফট কি? মূলত হচ্ছে আমাদের যখন ফ্লুইডের মধ্যে দিয়ে কোনো একটা মোশন হয়, তখন
যে বাধা সৃষ্টি হয় মোশনের জন্য, মোশনের বিরুদ্ধে, সেই জিনিসটাকে হয় ট্রিপ বলা হয়। যেমন আমরা কোনো জিনিসকে কোনো একটা মেঝের উপর ঠেলে নিয়ে যাচ্ছি, তখন সেখানে কি কাজ করে? ঘর্ষণ বা ফ্রিকশন কাজ করে দুটো প্লেনের মধ্যে, প্লেন অফ কন্ট্যাক্টের মধ্যে। কিন্তু যখন আমরা এয়ার বা কোনো একটা জলের মধ্যে দিয়ে যাচ্ছি, তো সেখানে কি হয়? সেখানেও একটা সলিড সারফেস থাকে আর একটা ফ্লুইড সারফেস থাকে, লিকুইড অর গ্যাস। তো এখানে এই দুটো সারফেসের মধ্যে যে ড্র্যাগিং ফোর্স তৈরি হয়, এখানে একটা ড্র্যাগিং তৈরি হয়ে যায়, ফ্রিকশন তৈরি হয়ে যায়। তো সময়ের সাথে সাথে যান্ত্রিক জাইরোস্কোপের ভুলের মাত্রাও বাড়তে থাকে। তো জিপিএস বিহীন নেভিগেশনে কি করা হয়? সাবমেরিন বা মহাকাশের গভীরে মিশনে যেখানে জিপিএস কাজ করেন না, সেখানে আমাদের এমন এক সেন্সর প্রয়োজন যা কখনোই দিক ভুল করবে না। সমাধান? এর উত্তর লুকিয়ে আছে কোয়ান্টাম মেকানিক্সের জগতে। মূলত আমাদের প্রিসিশন যেটা থাকে, মেন রেজাল্ট যেটা থাকার কথা, তার থেকে সময়ের সাথে সাথে সেটা রেজাল্টটা ড্রিফট করতে থাকে, রেজাল্টটা চেঞ্জ হতে থাকে মেকানিক্যাল জাইরোস্কোপের ক্ষেত্রে। কোয়ান্টামের ক্ষেত্রে কি হয়? সেখানে আমাদের এ থেকে দেখতে পাচ্ছি কোনো রকম এরার আসে না। তো এটা কি হয়? মূলত 1962 সালে আবিষ্কৃত জোসেফসন এফেক্টের এর উত্তর লুকিয়ে আছে। তো সেখানে কি করা হয়? মূলত সুপারফ্লুইড হিলিয়াম, সেটা কি? হিলিয়াম 3 অর হিলিয়াম 4। মূলত হিলিয়ামের দুটো প্রোটন থাকে আর দুটো নিউট্রন থাকে। এখন সুপারফ্লুইড হিলিয়াম 3 অর 4 এর ক্ষেত্রে একটা নিউট্রন, আর হিলিয়াম 3 এর ক্ষেত্রে একটা নিউট্রন, আর হিলিয়াম 4 এর ক্ষেত্রে দুটো নিউট্রন। তো সেখানে কি করা হয়? যখন হিলিয়াম মেনলি আমাদের গ্যাসোয়াস স্টেটে পাওয়া যায়, এটা হচ্ছে আমাদের একটা আইডিয়াল নোবেল গ্যাস, ইনার্ট গ্যাস। আর ইফ ইউ টক অ্যাবাউট পর্যায় সরণি বা পিরিয়ডিক টেবিলের, একদম মডার্ন পিরিয়ডিক টেবিল, আধুনিক পর্যায় সরণির 18 নম্বর শ্রেণীর প্রথম সদস্য। ওকে, গ্রুপ 18-এর ফার্স্ট মেম্বার। তো এই হিলিয়াম 4 অর 3 কে যখন আমরা প্রায় পরম শূন্য উষ্ণতা, মিনস 0 নিয়ার টু 0 কেলভিন অর -273.15 ডিগ্রি সেলসিয়াসের কাছে নিয়ে যাই, তখন তা কোনো ঘর্ষণ ছাড়াই প্রবাহিত হয়, মিনস কোনো রকম ড্র্যাগ হয় না। তো একটা সরু ছিদ্রের মধ্যে দিয়ে এই ফ্লুইড প্রবাহিত হলে একটা বিশেষ শব্দ বা হুইসেল তৈরি হয়। পৃথিবীর রোটেশনের সামান্য পরিবর্তনেও এই শব্দেরও পরিবর্তন ঘটে, যা অত্যন্ত নিখুঁতভাবে মাপা যায়। সবচেয়ে আধুনিক জাইরোস্কোপের ব্যবহার করা হচ্ছে ক্যাভিটি ম্যাগনোমেকানিক্যাল সিস্টেমে। সেটা কি? এটা মূলত হচ্ছে একটা এতে মূলত থাকে হচ্ছে একটা ইট্রিয়াম আয়রন গ্রানাইট স্পিয়ার, গোলক, অপটিক্যাল মোড এবং ম্যাগনন্স স্পিন ওয়েভ, ম্যাগন অর ম্যাগনন্স স্পিন ওয়েভ। ওকে, তো স্কুইজ লাইট কি? সেটা সাধারণত লেজারের পরিবর্তে এখানে 2 মোড স্কুইজ স্টেট ব্যবহার করা হয়। এটি শর্ট নয়েজ লিমিট অতিক্রম করে এমন সূক্ষ্মতা দেয় যা আগে অসম্ভব ছিল। সুবিধা কি? এটা আকারে ছোট, মাইক্রো স্কেলে, কিন্তু এর নির্ভুলতা বিশাল যান্ত্রিক জাইরোর চেয়ে বেশি। তো শেষে আমরা কি বলতে পারি? আমরা শুরু করেছিলাম কাঠের লাট্টু দিয়ে, তারপর বিশাল জাহাজের স্টেবিলাইজার এবং হাতের মুঠোয় থাকা স্মার্টফোনের চিপ। এখন আমরা প্রবেশ করতে চলেছি কোয়ান্টাম যুগে। ফিজিক্সের স্কোয়ার হুইল, জাহাজের ম্যাক্রো, ফোনে মাইক্রো, আর কোয়ান্টামের ন্যানো। এখন তো আমরা চিপের জগতে যে গেছি, ন্যানো চিপ তৈরি করছি না, যেখানে আমরা 2 ন্যানোমিটার, 4 ন্যানোমিটার, ইভেন এখন 1 ন্যানোমিটার চিপের কথা বলা হচ্ছে। তো এখন মেনলি হচ্ছে ন্যানোমিটারের যুগ। সুতরাং আমরা শুরু করেছিলাম কাঠের লাট্টু দিয়ে, তারপর বিশাল জাহাজের স্টেবিলাইজার এবং হাতের মুঠোয় থাকা স্মার্টফোন চিপ। এখন আমরা প্রবেশ করছি কোয়ান্টাম যুগে। যতই আমাদের নির্ভুলতার চাহিদা বাড়ছে, আমরা ঘূর্ণায়মান চাকা থেকে সরে এসে ঘূর্ণায়মান আলো ও পরমাণুর উপর নির্ভর করছি। ভবিষ্যতের নেভিগেশন হবে সম্পূর্ণ ত্রুটিমুক্ত।
ধন্যবাদ।